হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব প্রথমে জানাচ্ছি সে বিষয়গুলো। আজকের বিষয়ের মধ্যে আছে যে আইসিএর বেপরোয়া ধরপাকড় নিয়ে নিউ ইয়র্ক সিটি নির্বাচনের নেতিবাচক প্রভাবের আশঙ্কা উদ্বেগ প্রকাশ করেছে ল্যাটিনো নেতারা। এই বিষয়টি আজকে আলোচনা করব। গ্রিন কার্ডধারীদের বহিষ্কার বা কোর্টে উপস্থিতির নোটিশ পেলে কি আপনার করণীয় কি, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় যেভাবে চূড়ান্ত করা হলো বাংলাদেশি অ্যাসেম্বলি প্রার্থী জাকির চৌধুরীকে, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। এবং নিউ ইয়র্ক সিটি নির্বাচন, এই নির্বাচনে কে এগিয়ে কে পিছিয়ে, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। যাই হোক, আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন অ্যাটর্নি মঈন চৌধুরী, জনাব মাসুদ রহমান যিনি এক্স পুলিশ কর্মকর্তা, দিলীপনাথ, অ্যাটর্নি মজুমদার, কমিউনিটি বোর্ড মেম্বার্স এবং ইব্রাহিম চৌধুরী খুকন নিযুক্ত হবেন কেনিয়া থেকে। শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলি সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রবিবার নভেম্বর মাসের 2 তারিখ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব হেগসেথ আজকে নির্দেশ দিয়েছেন তার ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের সকল কর্মচারীকে তারা যেন ডিপার্টমেন্টের পূর্ব অনুমতি ছাড়া এবং যেটা তিনি মিন করেছেন লিখিত অনুমতি ছাড়া, বিশেষ করে ভেনিজুয়েলাতে সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্র নৌবাহিনী যে সমস্ত অভিযানগুলি অনুষ্ঠিত হয়েছে কিংবা ভবিষ্যতে হতে পারে, এই ধরনের কোনো সিদ্ধান্ত কিংবা অতীতে কোনো ঘটনা সম্পর্কে কোনো সংবাদ মাধ্যমের সাথে ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের লিখিত অনুমতি ছাড়া যেন কেউ কোনো কথা না বলেন। এই জন্য নতুন এই নির্দেশনা দিয়েছেন ডিপার্টমেন্টের যিনি প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। এবং তিনি আজকে বলেছেন যে যুক্তরাষ্ট্রের সমস্ত সেন্সিটিভ সামরিক অভিযানের তথ্য যদি এইভাবে সংবাদ মাধ্যমকে প্রকাশ করা হয়, তাহলে এটির পক্ষে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কে বিপর্যস্ত করে তোলে এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থায় ডিফেন্স প্রতিরক্ষা বিভাগে যে দায়িত্ব, সে দায়িত্ব পালনে সমস্যার সৃষ্টি হয়। সেজন্য তিনি এই নির্দেশ দিয়েছেন। যদিও একাধিকবার আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তোবা ভেনিজুয়েলা আক্রমণের উপলক্ষ খুঁজছেন কিংবা ভেনিজুয়েলায় বড়জোর আক্রমণ চালাতে পারেন, এই ধরনের সংবাদ মাধ্যমে খবর। এই নিয়ে আজকে তীব্র সমালোচনা করেছেন মায়ামির একটি পত্রিকা সংবাদ মাধ্যমের ফ্লোরিডা থেকে, যিনি একসময় যুক্তরাষ্ট্র সিনেটের দায়িত্ব ছিলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্কো রুবিও। তিনিও আজকে মায়ামির একটি সংবাদপত্রে তীব্র সমালোচনা করেছেন। প্রকাশিত সংবাদপত্রে বলা হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো সময় ভেনিজুয়েলা আক্রমণ করতে পারেন, কিন্তু এরপর কিছুক্ষণ পরেই হয়তো হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই ধরনের কোনো পরিকল্পনা নাই আপাতত, যে তিনি ভেনিজুয়েলাকে পূর্ণদমে আক্রমণ করতে যাচ্ছেন। বিশেষ করে তবে ভেনিজুয়েলায় যে সমস্ত ড্রাগ কার্টেল কিংবা যারা যুক্তরাষ্ট্রের মাদক পাচারের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে তাদের শাস্তি দেওয়া, এবং তারা যদি এই সমস্ত নৌকায় করে কিংবা ছোট ছোট জলযানে করে এই মাদক পাচার করে থাকে, সেগুলো ঠেকানোর দায়িত্ব তিনি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগকে এবং তারা সেই দায়িত্ব পালন করছে। তবে আপাতত এবার কথা তিনি বারবার উচ্চারণ করেছেন যে ভেনিজুয়েলা আক্রমণের কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্র সরকারের নেই। শাটডাউনের ব্যাপারটি গত কয়েকদিন ধরে আমি আপনাদের জানিয়েছিলাম যে শাটডাউনে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং গতকাল এমন একটি অবস্থার সৃষ্টি হয়েছে যে কিছুক্ষণের জন্য জিএফকে বিমানবন্দরও বন্ধ রাখতে হয়েছিল। তার কারণ যুক্তরাষ্ট্রের যিনি ট্রান্সপোর্টেশন সেক্রেটারি আছেন তিনি জানিয়েছেন যে প্রায় ফেডারেল এভিয়েশন অথরিটির কর্তৃপক্ষরা অবহিত করেছেন তাকে যে প্রায় 80% ফেডারেল এভিয়েশন অথরিটিতে যারা কাজ করে, যারা এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসাবে দায়িত্ব পালন করেন বিমান চলাচলের ক্ষেত্রে, বিমানবন্দরগুলোতে অবস্থান নিয়ে যারা প্লেন উঠানামার ব্যাপারে ভূমিকা পালন করে থাকেন, তাদের 80% স্টাফই কাজে যোগ দিচ্ছেন না। কারণ ইতিমধ্যেই প্রায় 1 মাস 2 দিন অতিক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন যে প্রায় 33 দিন অতিবাহিত হয়েছে এই শাটডাউনের, এবং এতে এই প্রথম পূর্ণাঙ্গ চেক মিস করলেন, বেতনের চেক, এবং এতে ইতিমধ্যে 80% মানুষের যারা এয়ার ট্রাফিক কন্ট্রোল হিসেবে দায়িত্ব পালন করেন তাদের অনুপস্থিতি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান চলাচলকে সম্পূর্ণ বা সম্পূর্ণ
প্রায় অকার্যকর অবস্থায় নিয়ে এসেছে। যদিও কিছু কিছু বিমান এখন উঠানামা করছে বিভিন্ন এয়ারপোর্ট থেকে, সান ফ্রান্সিসকো এয়ারপোর্ট কিছু একদিন কিংবা তার চাইতে কিছু বেশি সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল, লস অ্যাঞ্জেলস এয়ারপোর্টে বন্ধ রাখা হয়েছিল, এবং গতকাল লাগুডিয়া এবং নিউ ইয়র্ক এয়ারপোর্ট থেকেও কিছু বিমান উঠানামা করতে পারেনি। তার কারণ সেখানে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সংখ্যাল্পতার কারণে সেখানে তাদের পক্ষে সিগন্যাল পাঠানো সম্ভব হয়নি, সেই জন্য অনেকগুলো বিমান চলাচল ফ্লাইট বাতিল করতে হয়েছে। এই জন্য বিভিন্ন বিমান কোম্পানি ইতিমধ্যেই যারা এই সময়কালে টিকিট নিয়েছেন কিংবা বিমানের টিকিট যাদের আভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক রুটে চলাচলের এয়ার টিকিট যাদের রয়েছেন, তারা যেন তাদের এয়ারলাইন গুলোর সাথে যোগাযোগ করেন অব্যাহতভাবে, যে যে কোনো সময় ফ্লাইট বাতিল হয়ে যেতে পারে যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা কাজে যোগ না দেন কিংবা তাদের সংখ্যা পর্যাপ্ত না থাকে, তাদের বিমান চলাচল অব্যাহত রাখা সমস্যায় পড়েন এয়ারপোর্ট কর্তৃপক্ষ। সেই জন্য যে কোনো খুব অল্প সময় নোটিশও ফ্লাইট বাতিল হয়ে যেতে পারে সে কথা উল্লেখ করে তারা বলেছেন যারা এই সমস্ত ফ্লাইটের যাত্রী রয়েছেন তারা যেন বিমানবন্দরে যাওয়ার আগে জেনে নেন যে ফ্লাইটটি আদৌ উঠছে কিনা, কিংবা যারা আত্মীয় স্বজনকে পিক আপ করতে যাবেন তারা জেনে নেন যে ফ্লাইট কি আদৌ আসছে কিনা। সমস্ত এবং এই অবস্থা অব্যাহত থাকলে সমস্ত বিমান চলাচল প্রায় বন্ধ হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র আপাতত। যদিও ফেডারেল শাটডাউন বন্ধ করার ব্যাপারে এখনো তেমন কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না যেটা সফল হতে পারে। ডেমোক্রেটরা তাদের অবস্থানে অনড় যে ওবামা কেয়ার অ্যাক্টের মাধ্যমে সাবসিডি অর্থাৎ হেলথ কেয়ার ফ্যাসিলিটি, হেলথ কেয়ার সুবিধা নেওয়ার জন্য যে সাবসিডি দেওয়া ছিল সেই সাবসিডি বিগ বিউটিফুল বিল যেটা কিছুদিন আগে পাশ হয়েছে এবং যেটা কার্যকর করা হয়েছে ইতিমধ্যেই ধাপে ধাপে, সেই একটি ধাপ এই বছরের 31শে ডিসেম্বর কার্যকর হবে। সেটি হচ্ছে যারা ওবামা কেয়ারে অস্বল্প মূল্যে প্রিমিয়াম দিয়ে স্বাস্থ্য সেবা পেতে পারতেন তাদের সেটি বন্ধ হয়ে যাচ্ছে এবং এর ফলে অনেকেরই স্বাস্থ্য সেবা বন্ধ হয়ে যাবে। তার কারণ তাদের অনেকের পক্ষে প্রিমিয়াম দেওয়া সম্ভব হবে না। যদিও ফেডারেল সরকার, যদিও একটি সংস্থা যারা এই প্রিমিয়ামের ব্যাপারে বিভিন্ন বিষয়ে অতীতে তথ্য জানিয়েছে, তারা বলেছে যে গড় পর্দায় প্রিমিয়াম বাড়ছে 20 থেকে 40% হারে প্রিমিয়াম বাড়বে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট যদি বিগ বিউটিফুল বিলের সেই ধারাটি কার্যকর করা হয়। কিন্তু সেই ধারাটি কার্যকর না করার জন্যই ডেমোক্রেটরা অবস্থান নিয়েছেন শাটডাউনের ব্যাপারে এবং তারা বলেছেন যে রিপাবলিকান প্রশাসন এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন যদি রিপাবলিকান নেতৃত্ব হাউস এবং সিনেটে যদি তাদের দাবি মেনে নেয় তারা যে কোনো সময় শাটডাউন বন্ধ করার প্রস্তাবে সমর্থন দিতে রাজি আছেন। কিন্তু রিপাবলিকানরা বলেছেন এবং বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে তিনি কোনো অবস্থাতেই অতিরিক্ত 1.3 ট্রিলিয়ন ডলার ব্যয় করতে রাজি নন, যে প্রিমিয়ামের মাধ্যমে মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা যে যুক্তরাষ্ট্রে যারা অবৈধভাবে অবস্থান করছেন তাদের স্বাস্থ্য সেবার জন্য ব্যয় করা হয়। যদিও ডেমোক্রেটরা সেই দাবি অস্বীকার করেছেন, তারা বলেছেন যে যুক্তরাষ্ট্রে যারা নাগরিক রয়েছেন কিংবা যুক্তরাষ্ট্রে যারা স্থায়ী বাসিন্দা তারাই মূলত অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় স্বাস্থ্য সেবা নিয়ে থাকেন। অবৈধ অভিবাসীরা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় স্বাস্থ্য সেবা গ্রহণ করেন না। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন সেই দাবি অগ্রাহ্য করে তারা বলেছেন যে বিভিন্ন স্টেট ও অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় যুক্তরাষ্ট্রে যাদের বৈধভাবে বসবাসের নীতিগত কোনো অনুমতি নেই তারাও সেই সুবিধা পেয়ে থাকেন। এই বিষয়ে বিতর্ক অব্যাহত থাকার কারণেই শাটডাউন দীর্ঘায়িত হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট ওবামা আমি বলি গতকাল শনিবার কল দিয়েছেন, টেলিফোন করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে, তবে তিনি জোহরান মামদানিকে এন্ডোর্স করেননি। যদিও এন্ডোর্সমেন্টের বিষয়টি এখন আর তেমন গুরুত্ব বহন করে না কারণ নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি, কিন্তু এই প্রথম যুক্তরাষ্ট্রের একজন সাবেক প্রেসিডেন্ট জোহরান মামদানিকে কল দিলেন যিনি ডেমোক্রেটিক পার্টি থেকেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং তিনি নিউ জার্সিতে এসেছেন, নিউ জার্সি এবং ভার্জিনিয়াতে খুব সম্ভবত এসেছেন গভর্নর পদে নির্বাচনের সমাবেশে বক্তব্য রাখতে। কিন্তু সেই সময় তিনি ফোন করেছেন, কিন্তু জোহরান মামদানিকে তিনি আশ্বস্ত করেছেন। তবে তিনি বলেছেন জোহরান মামদানি যদি বিজয়ী হন তাহলে তিনি তার সাথে যোগাযোগ রক্ষা করবেন এবং কিভাবে শহর পরিচালনা করা যায় সে ব্যাপারে তাকে পরামর্শ দিতে আগ্রহী রয়েছেন। তিনি সে কথা বলেছেন, কিন্তু তিনি জোহরান মামদানিকে এন্ডোর্স করেন। জোহরান মামদানি অবশ্য তাকে ধন্যবাদ জানিয়েছেন যে একজন সাবেক পেশেন্ট তার সাথে কমিউনিকেট করেছেন, তার সাথে যোগাযোগ করেছেন এবং তাকে সহানুভূতির বার্তা শুনিয়েছেন, সেই জন্য তিনি তাকে ধন্যবাদ জানিয়েছেন।
আরেকটি বিষয় যেটি যদিও ডেমোক্রেটিক পার্টিতে আপনারা জানেন জোহরান মামদানির মেয়র পদে নির্বাচনকে কেন্দ্র করে বিভক্তি সৃষ্টি হয়েছে, এবং সেই বিভক্তি নির্বাচনের ফলাফল যাই হোক না কেন সেই বিভক্তি যে দীর্ঘায়িত হবে এবং সেই বিভক্তির প্রভাব আগামী মিড টার্ম নির্বাচনে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে, সেটিও অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করতে শুরু করছে, এবং যেটি মূলত রিপাবলিকান পার্টি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বেশ সুবিধাজনক অবস্থান রয়েছে। তার কারণ প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকানরা চান যে ডেমোক্রেটিক পার্টির ভিতরে অন্তর্দ্বন্দ্বটি অব্যাহত থাকুক, বিশেষ করে আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ, ইলহান ওমর এবং নেতৃত্বে যে সোশ্যালিস্টরা মধ্যমপন্থী ডেমোক্রেটদের সাথে মোটামুটি এক ধরনের সাংঘর্ষিক অবস্থানে রয়েছে বিভিন্ন পলিসি নিয়ে, সেটি যেন অব্যাহত থাকে এবং এতে ডেমোক্রেটদের কংগ্রেসের সিনেট কিংবা হাউসে ফিরে আসার মতো আসন পাওয়া মুশকিল হয়ে দাঁড়াতে পারে, সেটি রিপাবলিকানদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন। তার কারণ মিড টার্ম নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের শাসন অব্যাহত রাখতে হলে ডেমোক্রেটদের বাধা ঠেকানোর জন্য বর্তমানে যে অবস্থায় রয়েছে অর্থাৎ হাউসে এবং সিনেটে দুটো আহ, আহ, ক্ষেত্রেই রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ, একটি ক্ষেত্রে যদি ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠতা মিড টার্ম নির্বাচনে পেয়ে যায় তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে তার দায়িত্ব পালন অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন এমন আশঙ্কা অনেকে করছেন। অতএব সেই জন্যই তিনি চান, রিপাবলিকানরা চান যে ডেমোক্রেটিক পার্টিতে অন্তর্দ্বন্দ্বটি বজায় থাকুক। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে আর্লি ভোটিং নিউ ইয়র্কে এবার রেকর্ড সৃষ্টি করেছে। এই পর্যন্ত 500,000 অর্ধ মিলিয়নেরও বেশি মানুষ নির্বাচনে ভোট দিয়েছেন এবং আজকেই ছিল আর্লি ভোটিং এর শেষ দিন। আগামীকাল কোনো ভোট গ্রহণ হবে না, মঙ্গলবার সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত নিউ ইয়র্ক সিটির সকল ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে, এবং যারা ইতিমধ্যেই ভোট দিয়েছেন তারা আর ভোট দিতে পারবেন না ডেফিনেটলি নিশ্চয়। কিন্তু প্রায় অর্ধ মিলিয়নের মতো বেশি মানুষ ভোট দিয়েছেন এবং এই ভোটের ব্যাপারে যাচাই বাছাই করে সিএনএন আজকে জানিয়েছে যে তারা নিউ ইয়র্ক সিটি বোর্ড অফ ইলেকশন থেকে যে তথ্য পেয়েছেন তাতে দেখা যাচ্ছে যে যে এই ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে 50 কিংবা তার চাইতে বেশি বয়সের লোকজন যে পরিমাণ ভোট দিয়েছেন তার চাইতে অনেক বেশি ভোট দিয়েছেন তারা এই আর্লি ভোটিং এ, আগাম ভোটে তারা বেশি অংশ নিয়েছেন। এবং এর তুলনায় তরুণ ভোটাররা যারা 25 কিংবা তার চাইতে কম বয়সের তারা তুলনামূলকভাবে ডেমোক্রেটিক প্রাইমারিতে যতটা সোচ্চার ছিলেন ভোট দেওয়ার ব্যাপারে এবার ততটা মনে হয়নি, কিন্তু গত 3-4 দিন ধরে তারা আবার ফিরে আসতে শুরু করেছেন ভোট কেন্দ্রে। অতএব এই নির্বাচন যে খুব প্রতিদ্বন্দ্বিপূর্ণ হয়ে উঠবে, যদিও জরিপ অন্য কথা বলছি, ইতিমধ্যেই দুটো জরিপে দেখা যাচ্ছে জোহরান মামদানি বিজয়ী হবেন, এমনকি যারা জুয়া খেলেন অর্থাৎ ব্যাটিং করেন তারাও কিন্তু ইতিমধ্যেই পলি মার্কেট যেটাকে বলি তারা ইতিমধ্যেই জোহরান মামদানিকে বিজয়ীও ঘোষণা করেছেন যে তিনি বিজয়ী হতে যাচ্ছেন নির্বাচনে। যাই হোক, একটি জরিপে 25% ভোটে এগিয়ে আছেন, আরেকটি জরিপে 16% ভোটে এগিয়ে আছেন জোহরান মামদানি। কিন্তু গভর্নর কুমর নির্বাচনী টিম বলেছে যে জরিপের ফলাফল তেমন কিছু আসা যায় না, জোহরান মামদানি অনেক পিছিয়ে ছিলেন ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে, কিন্তু নির্বাচনের শেষ দিনগুলোতে তিনি এগিয়ে এসেছেন। সেটি হচ্ছে আশাবাদী বক্তব্য কুমো ক্যাম্পের। তবে সবগুলো জরিপেই কিন্তু এখন বলা হচ্ছে যে জোহরান মামদানি এগিয়ে রয়েছেন নির্বাচনের আর মাত্র 36 ঘন্টা বাকি থাকতে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে যে আহ, 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 গত নির্বাচনে 2021 সালের নির্বাচনের তুলনায় এবছর নির্বাচনে তরুণ ভোটারদের ভোট গ্রহণ ভোট প্রদান বেশি লক্ষ্য হচ্ছে। যেখানে 2021 সালে 9% ভোট পড়েছিল তরুণ ভোটারদের, এবার তার চাইতে অনেক বেশি ভোট শুরু করেছে। পড়েছে প্রায় 18 থেকে 19% মানুষ যাদের বয়স তারা প্রায় 62%, তারা এবার ভোট দিয়েছে 9%-এর বেশি। যাদের বয়স 18 থেকে 29 তারা দিয়েছেন 15%, গতবার 2021 সালের তুলনায়। আর যাদের বয়স 50 কিংবা তার চাইতে বেশি তাদের 62% বেশি ভোট দিয়েছেন এবারের নির্বাচনে। এই পর্যন্ত আগাম ভোট যেটি হচ্ছে তাতে মনে হচ্ছে যে, এবং সেই দৃষ্টিকোণ থেকেই অনেকে বলছেন যে এবারের নির্বাচনটি নবীন এবং প্রবীণের লড়াই হিসাবে অনুভূত হচ্ছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে ব্রিটিশ মিডিয়া, আপনি জানেন ব্রিটিশ সংবাদপত্র বিবিসি নিউ ইয়র্ক সিটির নির্বাচনের উপরে বিশাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে তাদের টিভি এবং রেডিও এবং তাদের ওয়েবসাইটে। তাতে বলা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি এবার একজন রাজনৈতিকভাবে নবীন ব্যক্তিকে
নিউ ইয়র্ক সিটির যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের দায়িত্ব দিতে যাচ্ছে, এবং এবং তারা এবং এতে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের সেই ভোটাররা যারা ভোট দিয়ে তাকে বিজয়ী করবে, তারা প্রেসিডেন্ট ট্রাম্পকেই মূলত মোকাবিলা করার জন্য এই জোহরান মামদানিকে নির্বাচিত করছেন। তবে জোহরান মামদানি কিভাবে মোকাবিলা করবেন সেটি অবশ্যই এখনো দেখার বিষয়। তবে একজন 34 বছর ব্যক্তিকে, যিনি যার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই এই ধরনের প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে, তাকেই নিউ ইয়র্ক সিটির ভোটাররা নির্বাচনে জয় করতে যাচ্ছেন এমন সম্ভাবনার কথা বলে তারা বলেছেন যে তিনি ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ ইয়ংগেস্ট ভোটার, সব মেয়র হবেন গত 100 বছরের বেশি সময় ধরে, এবং তিনি প্রথম মুসলিম এবং প্রথম সাউথ এশিয়ার দক্ষিণ এশীয় বংশোদ্ভূত একজন মেয়র নির্বাচিত হয়ে যাচ্ছেন, এবং যিনি মাত্র কয়েক মাস আগেও নিউ ইয়র্কের সিটির রাজনীতিতে অনেকটা অপরিচিতই ছিলেন। হঠাৎ করে তিনি চলে এসেছেন, বিশেষ করে প্রাইমারিতে বিজয়ী হওয়ার পর তিনি চলে এসেছেন অ্যাসেম্বলিম্যান থেকে এখন সম্ভাব্য মেয়র। অতএব সেই বিষয়টি তিনি $116 বিলিয়ন বাজেটের দেখাশোনার দায়িত্ব পড়বে তার উপরে। সবকিছু বিবেচনা করে বিবিসি যে কথাটি বলার চেষ্টা করেছে যে সেটি হচ্ছে যে জোহরান মামদানের বিজয় হচ্ছে নিউ ইয়র্ক সিটির দরিদ্র মানুষেরা, যারা এতদিন তাদের পক্ষে কথা বলার কাউকে খুঁজে পায় নাই, তাকে একজন পেয়েছে। অ্যাফোর্ডেবিলিটির কথা বলে জোহরান মামদানি যেভাবে তাদের উৎসাহিত করেছেন, উৎফুল্ল করেছেন, উজ্জীবিত করেছেন, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন কর্মসূচির বিরুদ্ধে দাঁড়ানোর মতো একজনকে তারা খুঁজে পেয়েছেন, সেই জন্যই তারা জোহরান মামদানিকে এত বেশি সমর্থন দিচ্ছেন। এটা হচ্ছে বিবিসির মন্তব্য। আজকে আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। Thank you, Nazmul Hasan. Thank you. So, about 10% leading, যদিও ফক্স বলছে স্ট্রং লিড বাই জোহরান মামদানি, বাট আমার মনে হয় যে about 10% এটা স্টেডি হয়ে আছে, রাইট? না, এটা আসলে পোলগুলো তো দেখেন তাহের, একটা বিষয় খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে কোনো পোলই স্যাম্পল 1500-র বেশি না, কিন্তু নিউ ইয়র্ক সিটিতে ভোট হচ্ছে 5.5 মিলিয়ন, 7 মিলিয়ন ভোট ইতিমধ্যে দিয়ে ফেলেছেন। অতএব আমার মনে হয় পোলটাকে পাশে রেখে মানুষের যে উৎসাহ, উদ্দীপনা, উজ্জীবিত মনোভাব বিপক্ষে, এবং বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন কার্টিস সিলভাকে, তিনি কিছুদিন আগেও মাত্র 8% ছিলেন, এখন কিছু কিছু জরিপে তাকে 21% বলা হচ্ছে। অতএব আমি মনে করি এই বিষয়টা খুব গুরুত্ব বহন করে। পোলকে বাদ দিয়ে যদি আমরা যেটা বলতে পারি যে সাম্প্রতিক কালে অন্তত গত 4 দশকেরও বেশি সময় ধরে আমি যেটা অভিজ্ঞতা থেকে বলি, নিউ ইয়র্ক সিটিতে এই ধরনের মেয়র নির্বাচন আর কখনো হয়নি। এত ইন্টেন্স কম্পিটিশন আমরা দেখি নাই কখনো, রাইট? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইব্রাহিম শরীফ খোকন, আপনি তো নাইরোবি থেকে জয়েন করেছেন সম্ভবত, আপনি কোন জায়গায় আছেন এটা নিয়ে সন্দেহ আছে, এবং অনেক মহিলা আমাদেরকে ফোন করেছেন সেদিন আপনার একটা স্ট্যাটাস দেওয়ার পরে যে মাচাই সম্প্রদায়ের মধ্যে সেখানে আপনি গিয়েছিলেন, এবং সেখানে মাচাই সম্প্রদায়ের যিনি গোত্রপতি তিনি তার কতজন স্ত্রী আছে এর মধ্যে আপনি নিজেই লিখেছেন যে সর্বকনিষ্ঠ স্ত্রী আপনাকে অফার করা হয়েছে আপনার সাথে উনি সময় কাটানোর জন্য। এটা নিয়ে মহিলারা বলছেন যে আফ্রিকাতে কোনো পুরুষ লোকদের কাজ যেতে দেওয়া উচিত না। সো এক্স্যাক্টলি হোয়াট ইউ আর ডুইং দেয়ার? না, আমি মানে এই আনকভার্ড মানে যে আমরা আফ্রিকা সম্বন্ধে যে ধারণা, আপনার ভিডিও অন করেন। আমার তো ভিডিও অন করা, তা আপনি স্টাক হয়ে আছে কেন? আমি তো বুঝি না। আচ্ছা বলেন, হ্যাঁ এখন বলেন। হ্যাঁ, তো এই এক্সপ্লোর করার পরে আমি বিভিন্ন দেশে, আমরা ইউরোপে যাই, আমরা একসাথে যাই, কিন্তু এই আফ্রিকায় মানে সেই অর্থে আমাদের যাওয়া হয় না। এর আগে আমি একমাত্র মরক্কোতে গিয়েছি। আমাদের মঞ্চুর সাহেব জয়েন করেছেন, ওনাকে একবার আফ্রিকা নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় আমাদের সবারই আসা উচিত। এবং নাইরোবিতে এসে একটা আশ্চর্য বিষয় দেখলাম, এখানে কোনো মধ্যবিত্ত শ্রেণী নাই। মানে যারা গরিব খুব গরিব, এবং যারা ধনী মানে তারা খুব ধনী। এবং বাংলাদেশের 5 গুণ বড় দেশ এই কেনিয়া, এবং 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 সারা বছর যে কেনিয়ার যে আবহাওয়া সেটা নাতিশীতোষ্ণ, এবং প্রচন্ড ফলন হয়, প্রচন্ড খনিজ সম্পদ। কিন্তু এই দেশটা অনেকটাই রাজনৈতিক ভাবে এটা ডিস্টার্ব হচ্ছে, অনেকটা রাজনৈতিক ভাবে এটা আমাদের দেশের উত্তরাধিকার বহন করে। আমাদের দেশের মতো অনেক সিমিলারিটি আছে এখানে। এই নাইরোবি বা কেনিয়ার যে স্বাধীনতা এনে দিলেন, তিনি একসময় স্বৈরাচার হয়ে উঠলেন, তারপর একের পর এক সংঘাত। কিন্তু এখানে সব
আমাদের দেশে যেমন দল দ্বারা নিয়ন্ত্রিত বা পরিবার দ্বারা নিয়ন্ত্রিত একটা অবস্থা রাজনীতি বিরাজ করতেছে, এখানেও কিন্তু একটা গুত্র ব্যবস্থা, যে নানান গুত্রে তারা এই গুত্র প্রধান যেটা বলেন সেটাই, এবং এই গুত্র প্রধান তারা ঈশ্বর সমান। তো হ্যাঁ, ওই মাসাই মারাতে আমি গেলাম, মাসাই জাতি একটা উপজাতি, সেটা তারা প্রকৃতি নিয়ে তারা গরু লালন পালন করেন। এবং মানে আপনি আমার ওই লেখাটার স্ট্যাটাসটা আপনাকে তার নিজের স্ত্রী যে অফার করে দিল, এটা তো সাংঘাতিক আপত্তিকর বিষয়। না না, এটা আমাকে অফার করে নাই। এটা কথা হচ্ছে যে তাদের ওখানে কোন সম্মানিত মানুষ গেলে সবচেয়ে বেশি যে সম্মানিত তাকে মানে সম্মান দেখানোর জন্য গুত্র প্রধান এটা করে থাকেন, মানে স্ত্রীকে অফার করা হয়। জি জি, এটা করা থাকেন। তো আমি গল্পটা বলেছি, এর মানে যে উনি আমাকে দেখেছেন বা সেটা না। সো আমি ওইটা লিখি নাই, আমি লিখেছি যে এটা হচ্ছে তাদের প্রথা। এবং মানে এক একজন, এবং তাকে এখন বিয়ে করার জন্য ছয়টা গরুর মালিক হলেই মানে কাবিন হিসাবে আমরা যেটা বলি, মোহরানা যেটা বলি, আপনি 6টা গরু যদি মালিক হন এবং অফার করতে পারেন, আপনি ওখানে বিয়ে করবেন। এবং আমরা একটা গ্রামে গেলাম, এই পুরো গ্রাম হচ্ছে এই গোত্র প্রধানের ছেলে, তার নাতি, তারা মিলে, এবং তারা সব এক জায়গায় খাওয়া দাওয়া করেন, সবাই একই পল্লীতে বসবাস করেন। তো এই যে ট্রাইব আদিবাসী, এটা আমাদের দেশে আদিবাসীরা ছিলেন খাসিয়া পাত্র সম্প্রদায়, এদেরকে তো আমরা উচ্ছেদ করে দিছি, তো এদের বাড়িঘর আমরা দখল করেছি। তো এটা যে খালি বাংলাদেশে না, এটা পৃথিবীর সর্বত্র হয়েছে, যে প্রকৃতির সম্পদ যারা ভূমি সন্তান তাদেরকে উচ্ছেদ করে, এটার একটা নারকীয় অবস্থা এই নাইরোবিতে এসে দেখলাম। এবং আশ্চর্যজনক ভাবে নাইরোবির কাছে এই কেনিয়াতে বাংলাদেশ নামে একটা ভিলেজ আছে। এটা মানে এটা এই আমাদের চায়না টাউন, বাংলা টাউন, জ্যাকসন হাইট এরকম না, এটা আজ থেকে প্রায় 4 দশক আগে একবার বন্যা হয়েছে। ওকে, ওয়েট, মান ভাই 2 মিনিট সময় দেন, আমরা আসতেছি আপনার কাছে। 2 মিনিট, 2 মিনিটস। জি। তো সেখানে বন্যা হয়েছিল। তো বন্যা হওয়ার সময় তো এলাকার মানুষজন বলতেছেন, তখন আমরা স্বাধীন সদ্য বাংলাদেশ, আমাদের দেশ পরিচিত হয়ে উঠেছিল খরা বন্যার দেশ। তখন লোকজন বলা বলি করেছিল যে এটা তো কেনিয়া নদী নাই, কিন্তু খুব মানে লেক আছে কয়েকটা, এবং খুবই অল্প পানির জায়গা। তো সেখানে যেটা বাংলাদেশের মতো হয়ে গেছে, সেই থেকে ওই এলাকার নামটা বাংলাদেশ। এবং বাংলাদেশ নামে এখানে একটা নাইরোবি শহরে একটা বাস স্ট্যান্ডও আছে, যদিও প্রচুর বাংলাদেশি এখানে নাই, স্বদেশ পরিবার আছেন, কিন্তু তারা খুব ভালো আছেন। এখানে ব্যবসা পাতির অপরচুনিটি আছে, অনেকেই বড় বড় খামার কিনতেছেন। এটা দেখে ভালো লেগেছে। আমাদের দূতাবাস এখানে একটা বিরাট রাজপ্রাসাদ নিয়ে এক দূতাবাস, এবং মানে তারা জনগণকে যারাই আছেন তাদের সাথে খুব ভালো সম্পৃক্ত। এবং আমাদের বাংলাদেশি যারা এখানে সচ্ছল, সবাই সচ্ছল দেখলাম। এবং তারা বলতেছেন যে বাংলাদেশ থেকে বিনিয়োগের জন্য এখানে একটা প্রচুর সম্ভাবনা আছে, এবং আমাদের স্কয়ার ফার্মাসিউটিক্যাল এখানে উৎপাদন করে। সো ধন্যবাদ আবু তাহের, থ্যাংক ইউ সো মাচ। আপনি সতর্ক থাকবেন, এবং অফার করার অর্থ এটা না যে আপনি লুফে নেবেন, নিজেকে সংযত রাখবেন। না, অবশ্যই না, কিন্তু আমি এই গল্পটা মানে মনে করি আপনাদের জানানো দরকার। জি জি জি, এই জন্যই অনেক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, মহিলারা বিশেষ করে, যে তাদের হাজবেন্ডদেরকে তারা আফ্রিকাতে যেতে দিতে এখন নারাজ। হ্যাঁ, সো বি কেয়ারফুল। থ্যাংক ইউ আপনাকে। আমাদের অ্যাটর্নি মঞ্চুদ্দিন সাহেবের সাথে একটু কথা বলি। অ্যাটর্নি মঞ্চুদ্দিন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ইউ লুক গ্রেট, রেড টাই এন্ড ডেমোক্রেটিক পার্টি লিডার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাটর্নি। সো আপনি জানেন যে আজকে গত কয়েকদিন থেকে আমাদের কমিউনিটিতে খুব বেশি আতঙ্ক বিরাজ করছে। একটা হলো আইসের যে বেপরোয়া অভিযান, এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে অনেক লোককে বলা হচ্ছে যে তারা যদি দেশে বা যুক্তরাষ্ট্রের বাইরে যান, দেন তাদের যদি নোটিশ অফ অ্যাপিয়ারেন্স আসে, তাহলে তারা আটকা পড়তে পারেন এয়ারপোর্টে। এবং অনেকেই এখন আতঙ্কে আছেন যে নোটিশ অফ অ্যাপিয়ারেন্স, তারা তো গ্রিন কার্ড পেয়ে গেছেন, এখন কেন নোটিশ অফ অ্যাপিয়ারেন্স আসবে, এবং যদি কেউ এরকম বিপদে পড়েন তাহলে তার করণীয় কি, এই দুটো বিষয় আপনাকে জানতে চাই। ধন্যবাদ জনাব আবু তাহের এবং টাইম টেলিভিশনকে। আমি দেখছি পাশে আসছেন ডিটেকটিভ পার্সপেক্ট আমার বন্ধু মাসুদুর রহমান। সো এই ব্যাপারটা হচ্ছে এরকম, যারা বিভিন্ন
ভাবে প্রতারণার মাধ্যমে যদি গ্রিন কার্ড পেয়ে থাকে তাহলে সমস্যা। যারা বৈধভাবে সব ডকুমেন্ট ঠিক ছিল, বৈধভাবে গ্রিন কার্ড পেয়ে যাদের ভয়ের কোনোই কারণ নাই। যারা মিসলিডিং ইনফরমেশন দিয়েছিল, ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন করেছে, যেমন জন্ম তারিখ ভুল, বৈবাহিক অবস্থা ভুল, অথবা অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল বলে নাই, ওইসব কারণে যারা ইনএডমিসিবল ছিল তারা যদি কোনোভাবে গ্রিন কার্ড পেয়ে থাকে তাদেরটা রিভিউ হচ্ছে। এমন না যে সবাইকে পাঠাবে। যদি পাঠায় তার লাস্ট নোন অ্যাটর্নির কাছে যাবে এবং তার লাস্ট নোন অ্যাড্রেসে নোটিস টু অ্যাপিয়ার এটা যাবে। যাওয়ার পরবর্তীতে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং অনেকের কাছে, আমার কত গ্রিন কার্ড আছে, কেন আমাকে তারা ডাকবে। যদি গ্রিন কার্ড তারা রিভোক করতে চায়, দ্য প্রসেস ইজ ডিউ প্রসেস হচ্ছে কোর্ট মাস্ট নোটিস টু অ্যাপিয়ার পাঠাবে। নোটিস টু অ্যাপিয়ার মানে এমন না যে গ্রিন কার্ডটা ভ্যালিড, দেশের বাইরে গেলে এটা তখন ইনভ্যালিড হয়ে যাচ্ছে। দেশের কোর্টে কারো কেস পেন্ডিং থাকলে সে যদি কোর্টের অনুমতি ছাড়া আমেরিকার বাইরে যায়, দ্যাট মিনস সে স্বেচ্ছায় নির্বাসন নিয়ে নিল। তো এটা অনেকের ক্ষেত্রে এমন হতে পারে, সবার ক্ষেত্রে হবে না। যারা মনে করেন যে এরকম হতে পারে তারা ট্রাভেলটা এখন করবেন না। আমি কানা সবসময় বলে কানা তার মনে মনে জানে সমস্যাটা কি। আর যারা কোনো সমস্যা নেই তাদের কোনো ধরনের যারা মিথ্যা তথ্য আশ্রয় নেন না বা মিথ্যা তথ্য, তাদের ভয়ের কোনো কারণ নেই। যারা মনে করেন যে মিথ্যা তথ্য দিচ্ছেন, মিথ্যা ডকুমেন্ট দিয়েছেন বা মিথ্যা রাজনৈতিক দলের আশ্রয় দিয়েছেন, তারা একটু সতর্ক থাকবেন, এই সময় ট্রাভেল না করাই ভালো। যদি নোটিশ পেপার আসে, দ্যাট মিনস রিমুভাল প্রসিডিংস আছে, এবং দেশের বাইরে গেলে মনে হচ্ছে সে গ্রিন কার্ডটা অ্যাবান্ডন করে চলে গেল, তখন সে এয়ারপোর্টে আসলে তাকে হয়তো অ্যারেস্ট করে ডিটেনশনে নিতে পারে, অথবা তাকে 407 ফর্ম সাইন করে বলতে পারে গ্রিন কার্ড অ্যাবান্ডন করে দাও। কোনটাই সমীচীন হবে না। এক্ষেত্রে আমরা বলি আপনারা সতর্ক থাকবেন। আর যদি কোর্টে নোটিশ দেয়, যদি যান কোর্টে, এটা মাস্টার হিয়ারিং হবে, তখন বলা হবে তার কাগজের মধ্যে লেখা আছে তাকে কি কি কারণে তাকে নোটিশ টু অ্যাপিয়ার দেওয়া হয়, যে চার্জ যে লেখা আছে, তখন তারা একজন অ্যাটর্নি মাস্ট প্রয়োজন। যারা অ্যাটর্নি কোর্টে আমরা যাই, অ্যাটর্নি একজন মাস্ট তার প্রয়োজন, এবং কোর্টে ডিফেন্স দেবে যে কেন সেটা রিভিউ করা হবে, সরকার বলে কেন রিভিউ করা হবে, সে তখন কারণ দর্শাবে কেন হবে না। সবার ক্ষেত্রে সঠিক আইস এটা না, অনেকের মিথ্যা ভাবে হয়তো চার্জ তাদের বিরুদ্ধে আসতে পারে। এই ক্ষেত্রে আপনার উচিত হবে ফাইলটা আগে প্রস্তুত করা, FOIA করে ফাইলটা নিয়ে আসা, কোথায় কোথায় ভুল হচ্ছে আপনি দেখবেন, দেন অনুযায়ী আপনার কেসের রিপ্রেজেন্টেশন প্রপারলি করতে সক্ষম হবে। প্রশ্ন ছিল যারা দেশে চলে গেছে তারা জানবে কেমনে? এটাই জানবে তারা যদি তাদের লয়ারের কাছে চিঠি যাবে, তো লাস্ট নোন অ্যাড্রেসে চিঠি যাবে। এই জন্য বলা হয় যে গ্রিন কার্ডধারী এবং সিটিজেন ছাড়া অন্য কোন স্ট্যাটাসে যারা আছে তারা যেন তাদের অ্যাড্রেসটা উইদিন 10 বিজনেস ডেজ আপডেট করে। যখন কেউ জর্জিয়া ছিল, নিউ ইয়র্ক আসছে, অবশ্যই 10 ডেজের ভিতরে আপডেট করবে। যদি লাস্ট নোন অ্যাড্রেসে চিঠি না পায় আর তাদের ডিপোর্ট হয়ে যায় যদি মাস্টারিং এ না যাওয়ার কারণে, তখন কিন্তু সে ইন অ্যাবসেন্সিয়া মোশন করতে পারে যে আমি জানতাম না, আমার লাস্ট নোটিসে যায় নাই, রিওপেন করা যাবে কেস। কিন্তু তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হচ্ছে, এটা হলো কথা। এর মধ্যে কেউ যদি সিটিজেন ছেলে মেয়ে থাকে, অথবা সিটিজেন ছেলে মেয়ে অথবা হাজবেন্ড ওয়াইফ সিটিজেন থাকে, সে আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারে তাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। সো এটা আগে জানার কোনো পথ আছে নাকি আপনার, যে আমার বিরুদ্ধে কোন ধরনের নোটিস টু অ্যাপিয়ারেন্স, কোন নোটিস সাবমিট মানে ইস্যু করা হয়েছে, এটা জানার কোনো পথ আছে? কোনো অনলাইনে গিয়ে বা কোনো আলাদা কোনো পথ নাই। যদি কেউ জানতে চায়, তার যদি এলিয়ান নাম্বার চেক করে প্রতি সময়ে এভরি উইকস যদি মনে করে কোনো সন্দেহ থাকে যে তার সম্পর্কে হয়তো নেগেটিভ কিছু আসতে পারে বা নেগেটিভ ডকুমেন্ট সে জমা দিয়েছিল প্রতারণামূলক, তখন সে যদি প্রতি সপ্তাহে তাদের উচিত হবে টাইম টু টাইম তারা ডিপার্টমেন্ট অফ জাস্টিস, ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন, EOIR এ গিয়ে সেটা তারা দেখবে, তার এলিয়ান নাম্বার দিলে বোঝা যাবে তার কোনো নোটিশ গেছে কিনা বা কোর্টে কোনো ডেট পড়ছে কিনা, তারা জানতে পারবে। সো অটোমেটিক সিস্টেমে গেলে এলিয়ান নাম্বারটা জানতে পারবে। ওয়েবসাইটে না USCIS এর ওয়েবসাইটে যেতে, EOIR ওয়েবসাইটে অটোমেটিক ইনফরমেশন, কেস ইনফরমেশন এখানে পাওয়া যায়। এখানে গেলেই তারা সবাই, এটা বাংলাদেশ সবাই এখন জানে, EOIR এর ওয়েবসাইটে গেলে তাদের এলিয়ান নাম্বারটা দিলেই তারা জানতে পারবে কোন নোটিশ তাদের নামে কোন কোর্ট হিয়ারিং ডেট আছে কিনা। নোটিশ না পেলেও সে বুঝবে যে এটা আসছে এখানে। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। ওয়েলকাম ভাইয়া, ভালো থাকেন। থ্যাংক ইউ ইব্রাহিম ভাই, অ্যাডভোকেট ইব্রাহিম চৌধুরী, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার
চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। জি, থ্যাংক ইউ আপনাকে। দর্শক আমাদের সাথে আছেন জনাব জাকির আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। উনি ডায়নামিক টেক্স এবং স্টার্লিং ডায়াগনস্টিকের প্রধান। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের সাথে আছেন জনাব মাসুদ রহমান, জনাব যিনি এনওয়াইপিডির এক সময় ডিটেকটিভ হিসেবে কাজ করেছেন, এখন অবসরপ্রাপ্ত। দুজনকে শুভেচ্ছা জানাচ্ছি। সো জনাব এন মজুমদার সাহেব জয়েন করার কথা ছিল, ওনাকে দেখছি না, বাট আমরা আলোচনা শুরু করি। প্রথমে যে আপনারা জানেন যে ব্রঙ্কসের যে পারচেস্টার, এখানে বাংলাদেশি কমিউনিটি ধীরে ধীরে একটা বড় কমিউনিটি বিল্ড আপ করেছেন। আপনাদের নিজস্ব আপনার বিজনেস অ্যাসোসিয়েশন আছে এবং এই কমিউনিটিতে এখন যারাই ইলেকশন করতে চায় তারাই বাংলাদেশি কমিউনিটির কাছে যান, যে তাদের সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভাইটাল, বিকজ Bangladeshi community could be the determining factor of the election result. So এক্ষেত্রে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে এর আগে কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। এবার স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে ক্যারিনা রাইসের বিরুদ্ধে বোধহয় বাংলাদেশি কমিউনিটি দুজন দাঁড়িয়েছিলেন। এই দুজনের মধ্যে আপনারা বলেছেন যে উইন করতে হলে আমাদের ইউনাইটেড হতে হবে। এই চেতনা থেকে আপনারা একটি কমিটি গঠন করেছিলেন এবং সেই কমিটিতে জনাব জাকি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি আপনি ছিলেন, জনাব মাসুদ ভাই আপনি ছিলেন, জনাব আমাদের এন মজুমদার সাহেব ছিলেন। সো আপনারা তো এখানে একটা সিদ্ধান্তে এসেছেন। সিদ্ধান্তটা একটু জানতে পারি? মাসুদ ভাই, আপনাদের কাছে সিদ্ধান্তটা জেনে নেই, জানবো আমি, বাট এই একটু আমাদের সাথে দিলীপনাথ যুক্ত হয়েছেন, উনি বাইরে বোধহয় খুব সম্ভবত। আমি জাস্ট 2-3 মিনিট ওনার সাথে একটু কথা বলিনি, তারপরে আপনাদের সাথে ডিটেলস কথা বলতে পারবো। দিলীপনাথ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ওকে, আপনাকে একটা প্রশ্নই করবো যে আপনি জানেন যে নিউ ইয়র্ক সিটি ইলেকশনে আপনার জোহরান মামদানি এগিয়ে আছেন, প্রায় 10 পয়েন্ট লিড দিচ্ছেন, স্টেডি লিড। এক্ষেত্রে আমাদের কমিউনিটি অলমোস্ট ম্যাক্সিমাম আমি দেখেছি যে জোহরানকে সাপোর্ট করছেন, বাট আপনি আমাদের আরো কয়েকজন আছেন যারা কমকে সাপোর্ট করছেন। হোয়াট ইজ দ্য রিজন আপনারা কমকে সাপোর্ট করছেন, and why কমো is better than জোহরান মামদানি? আপনারা কেন সাপোর্ট করছেন? Well, first of all, Tahir bhai, let's not stay with the poll always change. We have seen it before the primary where Como was leading by 10 points and Mamdani owned the primary, and we have seen it during the Kamala Harris election also. Now, after the decade, pura community, people finally began to realize what is Mamdani's agenda is a false hope and broken promise. Basically, he has proven himself is really a snake oil salesperson. Amradir community they should vote for Andrew Cuomo. Not only that he has experience, he has delivered for New York as a governor, as the attorney general, as a heart secretary. আমরা অ্যাফোর্ডেবিলিটির কথা বলি, কিন্তু he has the most experience to build housing across America. And যখন তিনি গভর্নর ছিলেন, he delivered more money to build affordable housing here in New York. আজকে আমাদের কমিউনিটিতে আপনি যে মামদানি যে এজেন্ডা is really detrimental to our community. Particularly দেখেন এডুকেশনের ক্ষেত্রে, he want to abolish the gifted and talented program and permanently get rid of the specialized high school. These are the bad choice for our community. After crime has gone up historically in New York City, and he wants to make public transportation free. What is that simply mean? যে উনি বলছেন যে $800 million লাগবে, কিন্তু it's not $800 million. এখানে শুনেন, আপনার যে নতুন বাস দরকার, নতুন বাস ডিপো দরকার, এগুলো কিন্তু কোনো কিছু কনসিডারেশন আসে না। এবং এমটিএ চেয়ারম্যান ক্লিয়ারলি বলছে this would go several billion dollars যদি আপনি পাবলিক ট্রান্সপোর্টেশন ফ্রি করেন। এবং কোথা থেকে এই টাকাটা আসবে nobody knows. কিন্তু ওইদিকে আপনি গভর্নর বলছে she is not going to raise taxes. That means কি আপনি নিউ ইয়র্ক সিটিতে বেসিক্যালি we would be paying 52% tax to subsidize the free bus, free train, all of these. আর তাছাড়াও কি আপনি আমেরিকার বিভিন্ন জায়গায় এমনকি পৃথিবীর বিভিন্ন শহরে এই ফ্রি বাস কনসেপ্ট আমরা দেখেছি। যখনই এই ফ্রি বাস ফ্রি ট্রান্সপোর্টেশন করা হয়, they become basically a shelter place এবং it invite the crime. সুতরাং আমরা মনে করি নিউ ইয়র্ক সিটিতে that is the bad choice. তো আপনারা মনে করেন যে মামদানি আপনার কমো is better choice than মামদানি because of this? Absolutely, because Mamdani, he create a wave, a socialist agenda movement. But
I don't think oftentimes. But anyway, it's a big debater বিষয়, but যেহেতু উনি বলছে affordable New York and New York is not for sale. অ্যাফোর্ডেবল নিউ ইয়র্ক আসলে এখানে যারা সাধারণ মানুষ এদের তো আসলে এত দিন পর্যন্ত তারা কোনো তাদের স্পোক্স পারসন পায় নাই যে আমরা কিভাবে নিউ ইয়র্কে অবস্থান করতে পারি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দে ফাউন্ড সামওয়ান হু ইজ গিভিং দেম দি হোপ দ্যাট দি নিউ ইয়র্ক সিটি উইল বি অ্যাফোর্ডেবল ফর লো ইনকাম পিপল। Tahir bhai, you know what is affordability? Affordability is when you have a good job, good paying, high paying job, and you can go to work safely and come home safely, when you can send your children to public school, get a good education, those are called affordability. This guy, his agenda is not affordable. What New York, lokjon basically ekan theke shot theke palaite hobe, karon crime will go up, the public school system will be completely destroyed under his plan. Apnar housing, apni bolen, what experience this guy had? He was in assembly for 6 years. He basically passed 3 bills. About 80% of the time he was absent in assembly. That is a very shameful thing. After Muragat Take trust government to manage $150 billion budget and 30,000 employees and all the agencies. So আপনার পয়েন্ট বুঝলাম। সো পুল কি বলছে? পুল তো ইন্ডিকেট করছে যে মামদানি is much ahead of আপনার। Well, Tahir bhai, I think we are in the ground, at the ground, we're seeing it. People are surging. People are voting for Andrew Cuomo. আপনার যে পোলের কথা বলতেছেন, those are the basically social media and the যারা এই মুভমেন্টের সাথে আছে তাদের পোল। আপনি ফক্সের পোলে দেখেন, ফক্স বলছে যে মামদানি is stronghold in the poll. Fox 36, we will know in just in 2 days what the poll indicate. But আমি আমাদের কমিউনিটির লোকজনকে বলবো, let's not make this mistake. Let's come out and vote for Andrew Cuomo. Thank you so much. Thank you. He's a better choice for our community. Thank you, brother. Thank you so much. Wish you all the best. Absolutely. Thank you. Thank you so much. আমি জানি আপনি বাইরে আছেন, আপনি we actually beginning a GeoTV rally here in Jamaica just in a few minutes. আচ্ছা। Thank you so much. Thank you. Wish you all the best. Thank you so much. জি, জাকির চৌধুরী আগে যেটা বলছিলাম এবং মজুমদার সাহেব আমাদের সাথে যুক্ত হয়েছেন। সো একটু আগে যেটা বললেন দিলীপনাথ সাহেব, এই বিষয়ে আপনাদের কোনো কমেন্ট আছে নাকি কারো? Anybody have any comment on it? Can you repeat again, please? জি, আনমিউট করেন জাকি, আপনি আনমিউট করতে পারবেন সাউন্ড। মাসুদ ভাই আপনি শুরু করেন। আমাদের যে দিলীপ ভাই একটু আগে যে কিছু কথা বললো, any comment about Cuomo? Do you want to comment? No, definitely. I'm gonna obviously I have to add something to this. প্রথম ভালো হবে মজুমদার আঙ্কেল, আপনার কথা শুনে। First and foremost সবাইকে ধন্যবাদ। তাইর ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার দর্শকদের ধন্যবাদ। এখানে আমি দেখতেছি আমাদের অ্যাটর্নি মঈন ভাই, আরো অ্যাডভোকেট ইব্রাহিম ভাই, মজুমদার ভাই, জাকি ভাই, আরো বিভিন্ন লোক আছে, সবাইকে ধন্যবাদ। সো অবভিয়াসলি আই জাস্ট হ্যাভ টু অ্যাড সামথিং। আমাদের দিলীপ ভাই কথার সাথে সাথে একটা কথা আমি অ্যাড করব। উনি বলল ক্রাইমের কথা। টু বি অনেস্ট, ওয়ান অফ দ্য রিজন ক্রাইম হ্যাজ গান আপ in this city, New York City, is because of the bail reform. আমার মনে হয় কিছুদিন আগে আপনার সাথে এই বিষয়ে আমার কথা হয়েছে কিছুটা ক্রাইম নিয়ে, ক্রাইম স্ট্র্যাটেজি নিয়ে। তো if we look back into history, the reason crime has gone up is because of the bail reform. যেখানের মধ্যে আপনার stop and question frisk, আপনারা যারা অবগত আছেন, বিশেষ করে going back in days, these things were applied and we were able to keep control of crimes. However, because he has passed that law, এখন আমাদের পুলিশদের কাছে রাইট টুলস না থাকার পরিপ্রেক্ষিতে আমাদের ক্রাইম গুলো আপ হয়ে গেছে। But in also and the police department বলেন, বিভিন্ন city agency, they have lost taste on, to be honest, on old-time politicians, because they know it's nothing but just a talk. Right. So right now, the way we are moving with the next generation, they want to see new people, new voice, and I strongly believe people like Mamdani, and even going forward, তরুণরা যখন ইনভলভ হবে তারা কিন্তু চেঞ্জ আনতে পারবে। This is not back in days anymore. So we have to give a chance to our newcomers, energetic people who understand the reality. You have to also understand where আমাদের Cuomo, যিনি রাজনৈতিক পরিবার থেকে আসছে। So what is that telling you? It's literally telling you that
they don't understand what's happening every day in New York City, in Manhattan, in Bronx, in Queens, in Brooklyn, Staten Island. So isn't it better just to have people who understand everyday life? And which candidate is better than Zoran Mamdani to understand that? The person who, live and walk the everyday life. So I think in that perspective, Zoran Mamdani would be the best candidate. আমি সবাইকে বলবো বের হয়ে আসে ভোটে যোগদান করার জন্য, and we need a change. If you want a new change, you want a new boss. Thank you. Thank you. So let's talk about আপনাদের যে ইস্যু। আপনারা তিনজনই এখানে আছেন, জনাব মজুমদার সাহেব, জনাব আব্দুর ওয়াহিদ চৌধুরী জাকি, and আপনি মাসুদ ভাই আপনিও আছেন। সো আমরা যে কেউ শুরু করতে পারেন যে how you made the decision যে one person will run and the person who the fittest person, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা একটু বলবেন যে কিভাবে সিদ্ধান্তটা হয়েছে আপনাদের? বাংলাদেশের কোথায়? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। Just to give a little rebuttal about আমাদের যে নাদ ভাই সম্ভবত যে কথা বললেন against মানে কোমর যে বিষয় নিয়ে এবং against মামদানি, one thing I'm not a politician, but one thing I got to tell you, this election is actually just more than just কোমো আর ডেমোক্রেট ইন্ডিপেন্ডেন্টের বিরুদ্ধে, বিষয় থেকে অনেক বেশি। এখানে অলমোস্ট রিচ পুয়ার নিয়ে কথা হচ্ছে, এখানে হাউজিং। এখন আপনারা যদি এখন তর্ক বিতর্কর কারণে অনেক কিছু তর্ক বিতর্ক করা যায় হাউজিং এর বিষয় নিয়ে, কে কি করবে হোয়াট নট। ওয়ান অফ দ্য থিং উনি রেইজ করছে যে এই ফান্ডগুলো কোথা থেকে আসবে। আসলে মামদানি ক্যাম্পেইন ভেরি স্পেসিফিকলি বলছে এই ফান্ডগুলো কোথা থেকে আসবে, যে এক্সেস যে ফান্ডগুলো রিকোয়ারমেন্ট আছে, যারা নিউ ইয়র্ক সিটিতে দেয়ার হু আর মেকিং ওভার $1 million, they are going to be taxed at least 1% more. So it's not really the fund, there is a plan where the fund is going to actually come from. That's number one. Number two, উনি যে বলতেছে যে yes, যে হাউজিং এর বিষয় নিয়ে, is it going to affect people? Yes, but it's going to affect people more who has more money versus people who are regular people who are living day to day. So এগুলো কিছু কিছু বিষয় আছে, বাট আমাদের যে কমিউনিটির যে বিষয়টা বুঝতে হবে যে জি আপনি বললেন, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। আচ্ছা, সো এনিওয়ে, সো আমাদের যে যারা ভোট দিবেন, আপনারা নিজেকে চিন্তা করতে পারেন এখানের মধ্যে আরেকটা রিলিজিয়াস বিষয় মানে ফ্যাক্ট যেটা বের হবে আর কি। সো এগুলো যে অনেকগুলো বিষয় নিয়ে আপনারা চিন্তা করবেন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড হু ইজ দ্য রাইট পারসন, হু ইজ নট দ্য রাইট পারসন। আপনি যদি অনেক ভাইয়ের বোনেরা আছেন, অ্যান্ড সামটাইমস আই ইজ বিয়ন্ড মাই আন্ডারস্ট্যান্ডিং, কারণ আমাদের জন্য চয়েসগুলো ভেরি ভেরি সিম্পল। যারা এখানে আমরা ইমিগ্রেন্ট বাংলাদেশি আমেরিকান আছেন, তাদের জন্য তো আমরা আসলে কোন মেয়রের কাছ থেকে আমরা খুব একটা বেশি কিছু পাইছি। ওকে, ইটস ভেরি ভেরি ফিউ মেয়র্স উই অ্যাকচুয়ালি গট এনিথিং ফ্রম। ওকে, সো আমরা এই যে ইয়াং একটা ছেলে আছে, যে হি ইজ ডেফিনেটলি অলরেডি মেড হিস্ট্রি, he is not going to make a history only, he already has made a history. So we should be behind him in making history, number one. Number two, why not give a chance to somebody new who is coming up with a new idea, with new blood? আমরা দেখছি already কোমো কি করছেন, and so on and so forth. And I'm not going to get into too political, but whatever, আপনি যাকে ভোট দেন, কোমোকে ভোট দেন আর মামদানিকে ভোট দেন, হোপফুলি মামদানিকে আপনারা ভোট দিবেন। আমাদের যতটুকু দেখতেছি যে আমাদের মতো মাইনরিটির জন্য ভালো হবে, বাট এনিওয়ে, বাট ভোট দিবেন। দ্য রিকোয়েস্ট ইজ মেক শিওর আপনারা ভোট দিবেন, স্পেশালি আমাদের যারা বাংলাদেশি আমেরিকানরা আছে, আমাদের যে আইডেন্টিটি আছে, ইটস ডিপেন্ডস অন দ্য পিপল হু টার্নস আউট টু দ্য ভোট। সো আমাদের ইউজুয়ালি হিস্টোরিক্যালি উই আর পার্সেন্টেজ ওয়াইজ উই ইউজুয়ালি গো ভোট। আমাদের এখন 100% রিপ্রেজেন্টেশনটা দরকার, কারণ ইটস নট বিকজ অফ মামদানি, বিকজ আমাদের অনেক ভাই বোনেরা আছেন, দে আর কামিং আউট এন্ড ডুইং ইলেকশন এন্ড উইল বি ডুইং ইলেকশনস এন্ড সো অন এন্ড সো ফর্থ। ওকে, এখন এটাতে সেগুয়েতে যাই আমাদের ব্রঙ্কসের যে বিষয় নিয়ে। আমরা কিছুদিন আগে আমাদের জাকির চৌধুরী, তাকে আমরা মানে আমাদের কমিউনিটি থেকে নমিনেট করছি টু রান ফর to run for State Assembly. Yeah, state assembly. I'm sorry. I don't know if I'm. Can you guys see me? Because I cannot see you guys. হ্যাঁ, দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আপনাকে। জি। So to run for state assembly. So এখন ও ফাইট করবে ইনশাআল্লাহ against আমাদের এখানে যে কারিনা রেয়েস আছে, who's a very capable person as well, and she been in serving the community. এখন আমরা কেন বা কিভাবে আমরা এই প্রসেসটা করছি আগে একবার বলি, তারপর আমরা এখন আমাদের এখানে 3 জন ভাই বলছে যে আমরা ওনার এই অ্যাসেম্বলি পজিশনে আমরা রান করব, 3 জন ভাই। এখন আমরা ওনাদেরকে গিয়ে বলছি যে লিসেন, এবং ওনারা আমাদের সাথে এগ্রি করছে যে আমরা যদি 3 জনই দাঁড় করি, there is no way you can win the election, because এটা
ভোটগুলো স্প্লিট হবে, যেগুলো আমাদের অন্যান্য যে 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 কমিউনিটি আছে, বাংলাদেশি কমিউনিটি আছে বা ইন্ডিয়ান কমিউনিটি আছে, অন্যান্য কমিউনিটিতে আমরা দেখছি আগে, হিসপ্যানিক কমিউনিটি, ব্ল্যাক কমিউনিটি, এই সেম থিং ঘটছে, ভোট স্প্লিটিং। সো থ্যাঙ্কফুলি আমাদের আসলে ব্রঙ্কসে ওয়ান অফ দ্য থিংস আই এম রিয়েলি প্রাউড অফ আওয়ার ব্রঙ্কস ইজ দ্যাট উই আর এবল টু কাম টুগেদার অন এ টেবল ভেরি ফাস্ট। আমরা কয়েকজনকে মিলে, স্পেশালি মাইসেলফ, মাসুদ ভাই, মজুমদার আঙ্কেল, অ্যাটর্নি মজুমদার আঙ্কেল, আমরা তিনজনকে ওনারা ফেসিলিটেটর হিসাবে আমরা প্রথমে চয়েস করা হয়েছে। আমরা একটা কমিটি করছিলাম 25 জন, এরপরে আমরা ভোটার হিসাবে নিছি 55 সব মিলে। এখানে কিছু ঝামেলা আছে অ্যাকচুয়ালি, আমাদের আরো সুন্দরভাবে করা যাইতো জিনিসটা, বাট আলহামদুলিল্লাহ সবাই অ্যাকসেপ্ট করছে জিনিসটা আপাতত। হোপফুলি ইন দ্য নেক্সট ওয়ান্স ওয়েন উই সিলেক্ট সামবাডি, আমরা পুরা কমিউনিটিকে নিয়ে ভোটিং, যারা 87 ডিস্ট্রিক্টের মানুষদেরকে নিয়ে আমরা ভোটিং করতে পারবো। এখন পর্যন্ত আমরা মানে 55 পিপলকে নিয়ে আমরা ভোট করছি, এবং ভোটের মধ্যে আমাদের জাকির চৌধুরী সিপিএ, সে ইলেক্টেড হয়েছেন, এবং সবাই এটা সুন্দরভাবে এটা মেনে নিছেন এখানে। এবং what we did was we had a couple of meetings together, we are going to conduct the election, how the debate is going to be there, what are the questions is going to be there. আমরা third party background check করা হয়েছে এখানে, ওনাদেরকে আরো কিছু জিনিসগুলো আমরা জানা হয়েছে, ওনাদেরকে ডিবেট করার মানে সুযোগ দেওয়া হয়েছে। So এবং it was a very professional way we were able to do this, and I'm very proud of the community because ওরা এত সুন্দর করে যে জিনিসটা অ্যাকসেপ্ট করছে। এবং we actually went with ranked choice voting with a software system. আমরা লিটারালি 2 মিনিটের মধ্যে ওনারা ভোট দিছে, সাথে সাথে হয়েছে, আমাদের টিভিতে দেখাইছে যে কে জিতছে কে হারছে, সবাই এটা সুন্দরভাবে বুঝছে। It was very legible, very clear how the election went and everybody accepted it. So inshallah আমাদের কমিউনিটি থেকে আমরা ইউনিফাইড ক্যান্ডিডেট হিসেবে ফর অ্যাসেম্বলি পজিশনের জন্য আমরা ইনশাল্লাহ জাকির চৌধুরীকে আমরা এখন ইলেক্টেড করছি ফ্রম আওয়ার সাইড, এন্ড হোপফুলি ইনশাআল্লাহ উইল হেল্প হিম টু গো গেট দ্য সিট ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ জনাব আঙ্কেল, আপনারা যদি কিছু অ্যাড করতে চান, আমি জাস্ট গিভ এ সামারি অফ ইট। মজুমদার সাহেব, মজুমদার মজুমদার সাহেব শুনতে পাচ্ছেন? উনি তো দেখতেছি আমি আছেন। আচ্ছা মাসুদ ভাই, আপনার কাছে শুনি, তারপরে মজুমদার সাহেব আসলে আমরা শুনবো। আচ্ছা, ধন্যবাদ তার ভাই, আবার আপনাকে ধন্যবাদ। জাকির ভাই খুব সুন্দরভাবে জিনিসটা বুঝাইছে। এটার সাথে শুধু একটা জিনিস যেটা অ্যাড করব, সো বেসিক্যালি আমরা 2 মাস আগে যখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল আমাদের এখানের মধ্যে মামুন টিউটোরিয়ালে, আমরা অনেক মানুষ বসছিলাম, বেশ কমিউনিটির at least 200 to 300 people sat together, and then we came up কমিউনিটির লোকজন যেখানে ওইখানের মধ্যে বললো, আমাকে চয়েস করলো, জাকির ভাইকে চয়েস করলো, মজুমদার ভাইকে চয়েস করলো, to facilitate the entire process, or actually to explore the opportunity, how can we come into a fair conclusion, because we have 3 candidates. So alhamdulillah, what happened was আমি মজুমদার ভাই, জাকির ভাই বসে আমরা বিভিন্ন অ্যাভিনিউজ এক্সপ্লোর করলাম, কিভাবে আমরা ফেয়ার অ্যান্ড ইম্পার্শাল একটা লোক চুজ করতে পারি, যাকে দিয়ে আমাদের কমিউনিটির সবাই আমাদের উপর আস্থা রেখে, বা আমাদের যে ক্যান্ডিডেট চুজ করা হবে তাকে নিয়ে সবাই একসাথে আমরা সামনে এগিয়ে যাব। সো মোস্ট ইম্পর্টেন্টলি কমিউনিটি সবাই সাপোর্ট পাওয়ার কারণে আমরা আমাদের কাজটা একটু সহজ করতে পারছি, আর আমরা কমিউনিটির বিভিন্ন বিষয়গুলা শোনার চেষ্টা করছি। অবভিয়াসলি আপনি জানেন আমাদের স্টার্লিং বাংলা বাজার অ্যাভিনিউতে আসলে আমরা অনেক সময় অনেক কথা শুনি, বাট উই টুক এভরিথিং অ্যাজ এ পজিটিভ। উই ওয়ান্ট পিপল টু টক টু আস, উই ওয়ান্ট পিপল টু কাম আপ টু আস অ্যান্ড মেবি সামটাইম গিভ আস সাম আইডিয়াস। উই আর ভেরি ওপেন টু লিসনিং টু পিপলস হাউ দে ওয়ান্ট দিস। তখন আমি, জাকির ভাই, মজুমদার ভাই, since we were the facilitator rather than saying the commissioner, we were chosen to just come up with an idea. আমরা কি করলাম, মসজিদ, মন্দির, কমিউনিটি কিছু নেতৃবৃন্দ সবাইকে নিয়ে আমরা চিন্তা করলাম, এখান থেকে তো সবাইকে তো আনা যাবে না, we have to choose couple people যাদেরকে নিয়ে আমরা এই জিনিসটা একটু সহজ করতে পারবো আর সবার মতামত নিতে পারবো। তো আমরা বিভিন্ন মসজিদ বা মন্দির, কমিউনিটি, তরুণ সমাজ, মহিলা সমাজ সবকিছু নিয়ে আমরা টোটাল 25 জন সিলেক্ট করলাম। 25 জন সিলেক্ট করার পরে আমরা অ্যাকচুয়ালি গোয়িং ব্যাক এন্ড ফোর্থ, which is a very healthy conversation. It's all about benefiting the young, আমাদের কমিউনিটি। আমরা ব্যাক এন্ড ফোর্থ বেশ কয়েকদিন গেলাম to come up with a better solution. At that point আমরা আবার চিন্তা করলাম, কেন আমরা যখন মিটিং করার পরে আমরা আবার কমিউনিটি যে একটু শোনার চেষ্টা করি সবাই থেকে, মানে আর উই ডুইং থিংস রাইট, বিকজ উই আর নট পারফেক্ট, we are not perfect, and I think no one is perfect. আমরা every day আমরা কিছু না কিছু শেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। তো আমরা কমিউনিটি যখন ফিডব্যাক পেলাম, ভাইজান আপনারা আরো কিছু লোকজন মনে হয় অ্যাড করলে সবচেয়ে বেস্ট হবে, দেন উই ওয়েন্ট ব্যাক টু দ্য টেবল। আমরা আমাদের 25 জন বসলাম, বসে আমরা একটা ডিসাইড করলাম
এক কাজ করে আমরা এখন চুজ না করে আমাদের ক্যান্ডিডেটকে আমরা চয়েস দিই, তারা 10 জন করে 30 জন লোককে ভোটিং এর সিস্টেমে নিয়ে আসার জন্য। ওদের সাথে আমরা বসে যখন তাদেরকে বললাম, তারা তাদের চয়েস অফ দেয়ার্স 10 জন করে সিলেক্ট করলো ইচ ক্যান্ডিডেট। ওরা আসলো আমাদের মিটিং এ, আসার পরে তাদেরকে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়া দিলাম, what are we going to be doing to select the best candidate. As Jackie Bhai said, I just going to reiterate a little bit. We came up with a conclusion that, we're going to put their knowledge to test. How you do that? So obviously over the years and over the time we have learned so much. আমরা কি করলাম, একটা ডিবেট ব্যবস্থা করলাম। Yes, before that we did a background investigation, we looked through their resume. আমাদের সাথে যারা ছিল টোটাল 25 plus 30, which equals to about 55 people, আমরা সবাই তাদের রেজুমে দেখে মোটামুটি বেশ একটা আইডিয়া নিলাম, what, let's see, I think this candidate might be better, but we got to put their knowledge to test, because remember, you are going against a heavyweight, Karina Reyes, which is very well liked in our community, and she's a great person, no question about it. But we believe right now is our time to choose our Bangladeshi candidate, and this is why we put this together. আমাদের ডিবেটের মধ্যে এক্স্যাক্টলি প্রফেশনাল ভাবে মডারেটর হায়ার করা হলো। মডারেটর দিয়ে আমরা আবার মডারেটরকে প্রশ্ন দিয়ে দিছি, and these questions don't come from us, it came from the 30 people and the 25 people. They came up with advanced questions, Q&A. We put it together, obviously, and আমরা আমাদের এখানে যে গোল্ডেন প্যালেসটা আছে সেখানের মধ্যে আমরা এক্স্যাক্টলি প্রফেশনাল ভাবে আমরা ডিবেটের ব্যবস্থা করছি। A debate lasted about, I think, 3 hours. Jackie Bhai, am I right or wrong? And from based on that, আমরা পরে আমাদের যে ভোটিং দিলাম, and এর পাশাপাশি জাকি ভাই বা আমরা আরো এখানে ভোটিংটাকে ফেয়ার করার জন্য what can we do? Obviously, this is something that no one ever tried in Bangladesh community, first time ever. And alhamdulillah, thanks to Jackie Bhai and his entire team, of course, putting this together, making our life a little easy, and এর পাশাপাশি, and now, of course, now I have to say that, and আমাদের কমিউনিটির আরো যারা আছে সবাই বসে আমরা একটা সফটওয়্যার, স্টেটের একটা সফটওয়্যার, I believe, right, Jackie Bhai, you can elaborate on that. Maybe আমাদের আজকে আপনার দর্শকরা দেখে মেবি তারাও এরকম একটা সিস্টেম ইউটিলাইজ করতে হবে, এখন না হলো maybe in the future, and that might also help the community out. What we did, we came out with a system, and we used that system instantly after listening to the debate. We went right to the voting. We voted, we chose our candidate, and it came completely from the 55 panel members that were involved, just to show fair and impartial. And alhamdulillah, our community, Bronx community, is stronger than ever before. And believe it or not, I think it's one of the nicest and the most strongest community ever you're going to find in New York City. Because when it comes to interest of the community, there's no sacrifice. It doesn't matter who's who and where they're from. We are here. আমাদের কমিউনিটির আরো অনেক আমাদের সম্মানিত নেতৃবৃন্দরা আছে, ভাই বোনেরা আছে। We like to work with everybody together, and this is what is unique about the Bronx. And আমরা তো অবশ্যই আপনারা জানছেন ইতিমধ্যে আমরা এখন জাকিকে আমরা ক্যান্ডিডেট হিসেবে চুজ করছি। Community is very happy. We're very excited, and now our job is to activate the entire community, and জাকিকে আমরা জয় করে নিয়ে আসার জন্য ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি 87 থেকে। থ্যাংক ইউ সো মাচ। মিস্টার মজুমদার, আপনি শুনতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি না। মিস্টার মজুমদার, আপনি কি শুনতে পাচ্ছেন? আই থিংক হি ইজ নট লিসেনিং। ওকে, সো আপনারা যেটা আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, এটা কি মোবিলাইজ, পুরো কমিউনিটিকে কিভাবে মোবিলাইজ করবেন? আপনাদের বাংলাদেশি ভোটার কত, এবং ইন অর্ডার টু উইন হাউ মেনি ভোট ইউ নিড? So again, আসলে আমাদের আগে বুঝতে হবে, বিফোর উই উইন, আগে বুঝতে হবে আমাদের দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটির দরকার আছে কিনা আসলে। জি, ঠিক আছে। এখন দেখেন, আমাদের কুইন্সে বলেন, আমাদের ব্রঙ্কসে বলেন, আমাদের 5 বড় বা আরো যে স্টেটগুলো আছে, এখন দেখবেন হঠাৎ করে আমাদের এক বাঙালি ভাই দাঁড়াইছে, সেম জায়গা থেকে আরেকজন বাঙালি ভাই বা বোন দাঁড়াইছে। তো এখানে আমাদের তো যে উইনিং এর যে স্ট্র্যাটেজি আছে, এটা ফুললি গান। ওকে, দ্য অপরচুনিটি ইজ গান। সো এখন আপনাকে বুঝতে হবে যে আমাদের এখানে জেতার জন্য আমরা কি ইলেকশন করব, নাকি আমরা নাম করার জন্য ইলেকশন করব যে আমি রান করছি, দ্যাটস ইট। যদি জেতার জন্য হয়, আমাদের কমিউনিটিকে ইউনিফাই করতে হবে। তখন ইউনিফাই করতে হলে কি লাগতেছে? ইউনিফাই করতে হলে আপনি আমাদের নিজের যে স্বার্থ আছে, স্বার্থগুলো ফালাই আমাদের নেক্সট প্রজন্মের স্বার্থ দেখতে হবে, আমাদের কমিউনিটির যে স্বার্থ দেখতে হবে। দেখেন, আজকে থেকে 15 বছর আগে আমরা তো আই গ্রু আপ হিয়ার,
রাইট 15 বছর আগের যে মাসুদ ভাই he grew up here as well from downtown. সো এখন আমাদের যে আগের যে চাহিদা ছিল, আগে কিরকম ছিল, আমরা ভিক্ষুকের মতো ছিলাম, অলমোস্ট একটা অলমোস্ট স্লেভের মতো, ভাই যে যেটা দিছে আমরা ভাই ওকে মেনে নিছি। those times are over. এখন যদি আমরা ইউনিফাই যদি না হই তাহলে আমরা আগাইতে পারবো না। এই জিনিসটা যদি কমিউনিটিকে বুঝাইতে হবে, আমাদের কমিউনিটিকে আলহামদুলিল্লাহ বুঝতেছে অলরেডি, এবং আই থিঙ্ক অল দিস কমিউনিটিজ আর আন্ডারস্ট্যান্ডিং। আমাদের যারা সো-কল্ড লিডার আছেন, কমিউনিটি লিডার আছেন, so-called, the reason I'm saying so-called leader, if you're a leader you should be able to sacrifice. আপনি যদি এখন প্রেসিডেন্ট হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য যদি আপনি ইলেকশন করতেছেন অথবা মানে মসজিদ নিয়ে কি করতেছেন, বাংলাদেশের বিএনপি, আওয়ামী লীগ, জামাত নিয়ে টানাটানি করতেছেন, then what is going to happen to your kids? আমাদের যে ছেলেপেলে আছে ওরা কিন্তু জামাত, বিএনপি, আওয়ামী লীগ কিছুই বুঝতেছে না। they only understand here. most of our kids don't even speak বাংলা। সো এখন যদি এই আইডিয়াটা আমাদের কমিউনিটির মধ্যে ঢুকে যায় যে ইউনিফিকেশন ইজ নেসেসারি, যারা ইউনিফিকেশন এর এগেনস্টে থাকবে ওনাদের সাথে দরকার নাই। অ্যান্ড বিলিভ ইট অর নট, দে আর মাইনরিটিস। যারা মনে করতেছে ও ইউনো হোয়াট, মাসুদ ভাই দাঁড়াইছে আমি আরেকজনকে দাঁড় করাই দিই, ইউনো হোয়াট, দে আর দোজ পিপল আর অলওয়েজ গোনা ফেল। আপনি যখনই লিডার্সদেরকে দেখবেন, দে আর দ্য পিপল হু আর রেডি টু স্যাক্রিফাইস। সো আমরা দেখতেছি যে আমাদের এখানেও কিন্তু অন্যান্য কমিউনিটির মতো আমাদের কিছু বাংলাদেশের পলিটিক্যাল মেন্টালিটির লোক আছে, বিভিন্ন ভিলেজের লোক আছে, কেউ সিলেটি আছে, কেউ চিটাগাঙ্গের আছে, কেউ ফরিদপুরের আছে, কেউ রংপুর আছে। দ্যাট ডিড নট ম্যাটার, উই অল আন্ডারস্টুড। ইট টুক আস টাইম টু এক্সপ্লেইন টু দেম, ভাই আমরা টাউন হল মিটিং এর মতো করছি, এখানে 4 ঘন্টার মতো ছিল, আমাদের মুরব্বীরা ছিল, আমাদের পুরনো মানুষ ছিল, নতুন মানুষ ছিল, ইয়াং মানুষরা ছিল। আমরা কিন্তু অনেক সময় কি করতেছি, এখন আমাদের পুরনো সব মানুষদেরকে জায়গা দিতে গিয়ে আমাদের ইয়াংদেরকে আমরা জায়গা দিচ্ছি না। আর ওই জায়গাটা না দেওয়ার কারণে কি হচ্ছে, আমাদের একটা ভ্যাকিউম তৈরি হচ্ছে। আপনি দেখেন, আমরা মামদানিকে নিয়ে আজকে কথা বলছি, হি ইজ অনলি 32 years old. In our community we are not even giving seats to these 32 years old. আমাদের কমিউনিটি এই সিটগুলো গরম করতেছে কানাগা, যারা 65 years old, 70 years old, who has no future. They are happy with being the president of the masjid. Let them be, that's okay, there's nothing wrong with it. We need all these. বাট আমাদের যদি মেইন স্ট্রিম পলিটিক্সের দরকার, আমাদের ইয়াং মানুষদেরকে আমাদের প্রমোট করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, হ্যাঁ আমাদের মসজিদ দরকার, মন্দির দরকার, সবই দরকার আছে। বাট এগুলোর যে আমরা দেখেন আমাদের কোনো স্কুলগুলোতে আমরা ফ্রি খাওয়া পাচ্ছি না, অথচ দেখেন আপনাদের জুইশ সিনাগাগুলো ফ্রি খাওয়া পাচ্ছে, স্কুলগুলো কি ফ্রি খাওয়া পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? এবং স্মল থিং, আমাদের এখানে গার্বেজ পড়ে because obviously it's a very good topic you have brought up. You see, this is where it comes down to unifying the community. If আমরা যদি আই শব্দটা একটু দূরে রেখে আমরা যদি উই ব্যবহার করতে পারি, কমিউনিটিতে যে সমস্যাগুলো আমরা ফেস করতেছি across the board, I just want to share this, Jackie bhai and Tahir bhai, we need to come out of that system. কারণ আমাদের কমিউনিটি, leaders are people who make leaders. আমাদের নতুন তরুণ প্রজন্ম দেখেন, 33-year-old Mamdani, it is a history, right? When did the last time you heard that 33-year-old running for mayor? This is a very, and আমাদের ভবিষ্যতে আমাদের ছেলে মেয়ে রান করতে হবে। But if we don't get out of the box that we're living in, we will never move forward. Sorry, Jackie bhai, আপনি proceed করেন। Just want to add that. So thank you. আমার মনে হয় যে I think if you have any questions, let us know. I think we আমাদের যে ভাই বোনেরা আছেন, আমাদের যদি কোনো ডাইরেক্ট কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তাহের ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা দরকার হলে আপনাদের সাথে 1-to-1 বলবো আমরা এক্স্যাক্টলি কিভাবে করছি। আমরা র্যাঙ্ক চয়েস ভোটিং এর জন্য বিভিন্ন, আমাদের অনেকগুলো মসজিদও আছে, অনেকগুলো ইনস্টিটিউশনস আছে, ওনারা হাজার $1,000 খরচ করে ইলেকশনের জন্য। আপনারা এই যে ওনার যে ক্যান্ডিডেট, লাস্ট 1 মিনিটে যে শুনতে চাই, যে ক্যান্ডিডেট যাকে চুজ করেছেন তার যে ক্যান্ডিডেসি এবং ভোটিং আলটিমেটলি টু গেট অল দ্য ভোট টু ইউনাইট দি কমিউনিটি, এই জন্য আপনারা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? শুনুন, আমাদের কমিউনিটি, মাসুদ ভাই এড করতে পারবেন, আমাদের কমিউনিটিতে যতগুলো মসজিদ আছে, আমাদের কমিউনিটিতে যতগুলো মন্দির আছে, আমাদের কমিউনিটিতে যতগুলো বিজনেস আছে, আমরা সবাই কিন্তু ইউনিফাইড আলহামদুলিল্লাহ। আচ্ছা, 99% অফ দ্য পিপল, এখানের মধ্যে জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, ইট ডাজ নট রিয়েলি ম্যাটার। আমরা কিন্তু এনি টাইম কল দিয়ে 500 লোক জমা করতে পারি, 1000 লোক জমা করতে পারি ইন লাইক লিটারালি 1 সেকেন্ড। কারণ ওনারা মেবি বিকজ অফ দ্য প্রক্সিমিটি অফ পারচেস্টার হোয়াট নট, ওনারা সবাই জানে যে আমরা সবাই কি ভালো যাচ্ছে আমাদের কমিউনিটির জন্য। এখানের মধ্যে কেউ চিন্তা করতেছে না যে মাসুদ ভাই, জাকি ভাই নিজের জন্য কাজ করার চেষ্টা করতেছে। উই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং
ইউনিফাই কিভাবে করবো? আমরা মানুষদেরকে কল দিলে আপনি দেখবেন মামদানির ভোটের সময় লাস্টের প্রাইমারিতেও আপনি দেখবেন যে ব্রঙ্কসের সব জায়গায় কিন্তু কমো জিতছে বেশিরভাগ জায়গায়। আমাদের যে 87 আমাদের যে ডিস্ট্রিক্ট পার্কচেস্টার, ক্যাসেল হিল আর ওয়েস্টচেস্টারে কিন্তু ওরা হাইয়েস্ট ভোট পাইছে এবং ভোটের সংখ্যা ছিল স্কিউড, ঠিক না মাসুদ ভাই? তো and that shows the unity of our community, ঠিক আছে? এবং কিভাবে আমরা র্যালি করবো ইজ ভেরি সিম্পল, and we just call it and people understand that we need change. আমরা আশা করি যে আপনাদের কাছ থেকে আমাদের যে অন্য বড় যেগুলো আছে যারা ক্যান্ডিডেট হবে তারা অন্য বড় তো আপনারা অ্যাডভাইস করতে পারবেন, অন্য বড় লোক যারা আছে তারাও আপনাদের দৃষ্টান্ত অনুকরণ করে কমিউনিটিকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের রিপ্রেজেন্টেশন যাতে মেক শিওর করা যায় যে উই হ্যাভ আওয়ার ওন ভয়েস, উই হ্যাভ আওয়ার ওন রিপ্রেজেন্টেশন, এটা যাতে মেক শিওর করতে পারে। এটা আমার মনে হয় আপনাদের কাছে শিকার অনেক কিছু আছে। থ্যাংক ইউ আপনাদের দুজনকে। এনিথিং? I just wanted to add something before you leave. So আগামী কালকে সোমবার আমি আমাদের যে সিপিএ যাকে যিনি আমাদের ক্যান্ডিডেট 87 জনে ভোটে জিতে আসছে, he is hosting an event tomorrow in Golden Palace tomorrow around 6 o'clock. On behalf of him, I'm inviting everybody to come through, and it's not about just coming and eating, but it's also his well wishers. I think আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যে বড়তে আছে চেষ্টা করে যদি একটু আশা হয়, আশা এখানের মধ্যে আমাদের একটা মোটিভেশন দেওয়া হয়, একটা এনার্জি দেওয়া হয়, I think we could take this long way and that will help us out, and hopefully we'll have a lot of people tomorrow show up, and just again that will show unifying the community again across the board. Thank you so much. Thank you জাকির, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ জনাব মাসুদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।